হাই ভিউয়ার্স, আশা করি সকাল ভালো আছেন। আজকে আমরা 24তম বিসিএস প্রিলিমিনারি গণিত অংশ সমাধান করব। 24তম বিসিএসে এই সময় দুটো পরীক্ষা হয়েছিল। একটি পরীক্ষা হয়ে বাতিল হয়ে যায়, পরে আবার একটি পরীক্ষা হয় এবং সেখানে হচ্ছে 100টি কোশ্চেন ছিল এবং ম্যাথ থেকে গাণিতিক অংশ থেকে 10টি কোশ্চেন এসেছিল। তো আমরা শুরু করে দিই যে 24তম বিসিএস প্রিলিমিনারি গণিত অংশ সমাধান। আমরা প্রথম যে অঙ্কটি করব সেটি হচ্ছে কিছু ধারার অঙ্ক, যে 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 31 স্কয়ার সমান সমান কত হবে, এটা আমাদের বের করতে হবে। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে সবগুলো স্বাভাবিক সংখ্যার উপরে বর্গ। আমরা কি জানি? আমরা ধারার ক্ষেত্রে জানি যে স্বাভাবিক সংখ্যার এই যে সবগুলোর উপরে বর্গ আছে, স্বাভাবিক সংখ্যার বর্গের এবং কি করতে বলা হয়েছে, যোগফল। সবগুলো দেখেন যোগফল বের করতে হয়েছে, যে এত পর্যন্ত এসে যোগ করে টোটাল যোগটা আমাদের কত হবে সেটা আমাদের বের করতে হবে। স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই হচ্ছে 6। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের সূত্র। তো আমরা জাস্ট এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, আমাদের এখানে ভ্যালুগুলো বসাই দিব, তাহলে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব, মানে এই টোটালটা যোগফল। তাহলে আমরা এখানে n বলতে হচ্ছে সর্বশেষ পদ, এখানে সর্বশেষ পদ বলতে 31, তাহলে n সমান সমান 31। তো এখন আমরা যেটা করব, আমরা মান বসাই দিই যে 31, তারপর হচ্ছে n প্লাস 1 মানে 31 প্লাস 1, তারপরে 2 ইন্টু 31 প্লাস 1, তার নিচে হবে কি 6 দিয়ে ভাগ। তাহলে এখানে টোটাল কত পাচ্ছি আমরা? এখানে পাচ্ছি হচ্ছে 31 গুণ এখানে 32, আচ্ছা, তারপরে গুণ এখানে 31 আর 2 গুণ করলে পাচ্ছি আমরা 62, তার সাথে 1 যোগ করলে 63, আর নিচে 6 দিয়ে ভাগ। তাহলে এখানে কাটাকাটি করলে এখানে হবে 3 দুগুণে এটা হবে 3, আর এটা কাটলে 16, তারপর 3 দিয়ে যদি এটা কাটি 3 এক দুগুণে 6, 3 একে 3 21, তাহলে এখানে টোটাল পাচ্ছি 31 গুণ 16 গুণ 21। এটার অ্যান্সার হবে 10,416। তো হবে এই প্রশ্নের অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্নে যেটা বলা আছে যে এক ব্যক্তি একটি দ্রব্য, আচ্ছা এটা মুছে দিই আমরা। 2 নম্বর বলা আছে যে এক ব্যক্তি একটি দ্রব্য হচ্ছে আপনার 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রয় করলো। তার মানে তার ক্রয় মূল্য ছিল হচ্ছে 1200 টাকা। দেখেন যে 1200 টাকা তার হচ্ছে ক্রয় মূল্য ছিল, এটা কিনে সে কী করছে, 15% লাভে সে বিক্রয় করছে। আচ্ছা, তারপর যে ক্রেতা যে কিনছে সে আবার করলো কি, ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করলো। শেষ বিক্রয় মূল্য কত সেটা আমাদের বের করতে হবে। খুব ইজি একটি অঙ্ক, যে প্রথমে 1200 টাকা দিয়ে একজন 1200 টাকার পণ্য সে কি 15% লাভে বিক্রয় করছে, তাহলে এখানে আমাদের সেটা বিক্রয় মূল্য পাওয়া যাবে। তাহলে দেখেন যে 1200 টাকা জিনিস 15% লাভে বিক্রয় মানে কি, যে এই 1200 যোগ 15% লাভ, 15% লাভ হচ্ছে কার, 1200 এর 15% লাভ, 1200 গুণ 15%, পার্সেন্ট উঠে গেলে নিচে কি হয়, 100 দিয়ে ভাগ হয়। সরাসরি করলাম, 0 0 কেটে যায়, তাহলে থাকে আমাদের কত, যে 1200 যোগ এখানে 12 আর 15 গুণ করলে কত আসে, 15 10 150 আর হচ্ছে 30, তাহলে আছে 180। তাহলে এখানে টোটাল পাচ্ছি কত আমরা, 1380। তাহলে দেখেন এই 1200 টাকার প্রোডাক্ট যদি আমরা 15% লাভে বিক্রি করি, সেটা বিক্রয় মূল্য আসে কত, 1380 টাকা। এখন কি করছে, 1380 টাকাতে যে কিনছে সে আবার 5% ক্ষতিতে তৃতীয় কোনো বিক্রেতার কাছে বিক্রি করছে। তাহলে এটা তখন হবে কি, 1380 যেহেতু ক্ষতি হয়ে গেছে, ক্ষতি মানে কি বিয়োগ কয় পার্সেন্ট ক্ষতি, 1380 এর 5% ক্ষতি, পার্সেন্ট লিখলাম না, একবারে 100 ভাগ করে দিলাম, পার্সেন্ট উঠে গেলে 100 ভাগ হয়। তাহলে এখন যেটা হচ্ছে এই 0 0 কেটে যায়, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10 হয়, 2 দিয়ে এটা কাটলে 6 দুগুণে 12, 18 9 দুগুণে 18, তাহলে 69 হয়। তাহলে এখানে 1380 আর 69 বিয়োগ করে দিব, তাহলে 9 দিয়ে করলে এখানে 1 6 1 7 1 1311 টাকা। তাহলে এই সর্বশেষ যে বিক্রয় মূল্য সেটা হচ্ছে 1311 টাকা। এটা হবে এই প্রশ্নের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপর যেটা দেওয়া আছে আমাদের, যে চালের দাম 25% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার বাৎসরিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন? আচ্ছা, তো এখানে কথা হচ্ছে যে চালের দাম বেড়ে গেছে কিন্তু সে ব্যবহার পূর্বের মতোই করছে, পূর্বের মতো ব্যবহার করছে, ঠিক আছে। তো এখানে সে শতকরা কত ব্যবহার কমায় দিয়েছে সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, অঙ্কটা খুবই ইজি, একদম হুবহু বই থেকে দেওয়া। আচ্ছা, তাহলে আমরা এটা করে ফেলি।
3 নম্বর। তাহলে আমাদের যেটা করতে হবে যে 25% বেড়ে যাওয়ায়, তাহলে দেখেন যে 25% বেড়ে যাওয়ায় বর্তমানে চালের দাম কত হয়েছে, 25% বেড়ে যাওয়ায় বর্তমানে হয়েছে 100 + 25, তার মানে 125 টাকা হয়েছে। 25% বেড়ে যায় বর্তমানে হয়েছে 125 টাকা। তো বর্তমানে 125 টাকা হলে আগে কত ছিল, আগে ছিল 100 টাকা, তাই না? এই যে 100 টাকা আগে ছিল, এখন 25% বেড়ে যায় হয়েছে 125। তো যখন ব্যবহার, তো এখন কথা হচ্ছে যখন 100 টাকা ছিল, আগে যখন 100 টাকা ছিল তখন সে ব্যবহার করতো 100 টাকা ব্যবহার করতো। কিন্তু কথা হচ্ছে যে এখন দাম বেড়ে যাওয়ার পরে, যে 125 টাকা বেড়ে যাওয়ার পরে সে কী করছে, যখন দাম বেড়ে গেছে তাহলে কি এখানে এটাও বাড়াইতে হবে, তার ব্যয়টাও বাড়াইতে হবে। কিন্তু না, সে ব্যয়টা বাড়ায়নি, সে করছে কি, সে 100 টাকারই সে ব্যবহার করছে বা 100 টাকারই সে কিনছে। দামটা বেড়ে যাওয়ার পরেও সে ঠিক আগের টাকাটাতেই সে কী ছিল, স্টিল ছিল, যে আগের টাকায় সে ব্যয়টা করছে। তাহলে এখন দেখেন যে 125 টাকায় সে 100 টাকা ব্যবহার করছে, 125 টাকা হওয়ার পরেও তাহলে 1 টাকা হলে কী হবে, 100/125। আর যেহেতু আমাদের পার্সেন্টেজ 100 টাকা হলে কী হবে, উপরে 100 গুণ হবে, পার্সেন্টেজ হিসাবে ব্যবহার করব, ঠিক আছে? তাহলে দেখেন যে আমাদের কাটাকাটি করলে এটা হচ্ছে 4/25 100, 4/25 100, এটা হচ্ছে 5/25 125, 5 দিয়ে কাটলে 5×20 100, 4 দুগুণে 80 টাকা। তার মানে তার দাম বেড়ে যাওয়ার পরে সে 80% সে ব্যবহার করছে। আগে করতো 100%, এখন সে 80% ব্যবহার করছে। তাহলে এখন দেখেন কমে গেছে কত, কমে গেছে, আগে ছিল 100%, এখন 80%, 20% হচ্ছে ব্যবহার কমে গেছে। তাহলে এটা হবে এই প্রশ্নের উত্তর। খুব ইজি কোশ্চেন ছিল। আচ্ছা, তারপরে বলা হচ্ছে 34 নম্বর অঙ্ক, সরি এটা 4 নম্বর। 4 নম্বর যেটা বলা আছে যে কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত। মানে লঘিষ্ঠ মানে কি, লঘিষ্ঠ মানে লঘু করা, গরিষ্ঠ মানে গুরু বড় ওস্তাদ, ঠিক আছে? আর লঘিষ্ঠ মানে হচ্ছে লঘু করা, ছোট করা, পাতলা করা। তাহলে এখানে দেখা যাচ্ছে কয়েকটি ভগ্নাংশ দেওয়া আছে। 1 নম্বর দেওয়া আছে 77/243, তারপর একটা দেওয়া আছে হচ্ছে 102/289, তারপর দেওয়া আছে হচ্ছে 113 হচ্ছে 355, আর সর্বশেষ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 343/1001। তো কথা হচ্ছে এরকম বিদ্ঘুত টাইপের যে ভগ্নাংশগুলো থাকে সাধারণত সেগুলা ওই মানে ভাগ কত দিয়ে করবে খুঁজে পান না, একটা ঝামেলা হয়, যে খুঁজে পাইতে বা বুঝতে অসুবিধা হয়। সেক্ষেত্রে করবেন এগুলো সাধারণত কয়েকটা সংখ্যা দিয়ে ট্রাই করবেন। সেটা হচ্ছে 3, 7, 13, 17। দেখবেন যে এগুলো দ্বারা সাধারণত ভাগ হয়ে যায়, ঠিক আছে? তো এখানে দেখা যাচ্ছে যে এটা কিন্তু 11 দিয়ে ভাগ যায়, হ্যাঁ 11 দিয়ে ভাগ যায়। তারপরে এটা হচ্ছে 17 দিয়ে ভাগ যায়, আর এটা হচ্ছে 7 দিয়ে ভাগ যায়, হ্যাঁ 7 দিয়ে এটাকে ভাগ করা যায়, এটা দিয়েও ভাগ করা যায়, ছোটো করা যায়। কিন্তু 113/355 এটাকে কোনো কিছুতে ভাঙানো যায় না, হ্যাঁ। তার মানে এটাই সবচেয়ে ভেঙে ভেঙে ছোটো করে ফেলা, মানে এটা এগুলোকে কি ভেঙে ছোটো করা হয়নি, পাতলাকরণ করা হয়নি, মানে লঘুকরণ করা হয়নি, এটাকেও করা হয়নি, বাট এটাকে করা হয়েছে, কারণ এটাকে আর ভাঙা যায় না। তাহলে এটার অ্যান্সার হবে 113/355, এটা হবে এই প্রশ্নের উত্তর। আচ্ছা, তারপরে সম্পত্তির অংশ ভাগ করার অঙ্ক আমরা এগুলো মুছে দিই। 5 নম্বর অঙ্ক করবো এবার। আচ্ছা, 5 নম্বর যেটা বলা আছে যে এক ব্যক্তি তার মোট সম্পত্তির 5/12 অংশ ব্যয় করে দেখলেন তার নিকট 1000 টাকা রয়েছে, তার মোট সম্পত্তির মূল্য কত? আচ্ছা, এই অঙ্কটা ভুল আছে মেবি, হ্যাঁ। আচ্ছা, এটার প্রশ্ন এখানে ভুল আছে। তো এটার যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে এক ব্যক্তি তার মোট সম্পত্তির 3/7 অংশ ব্যয় করার পরে অবশিষ্ট অংশের 5/12 অংশ সে কী করলো, 5/12 অংশ সে হচ্ছে ব্যয় করে দেখলেন যে তার নিকট আর মাত্র 1000 টাকা আছে। বিষয়টা বোঝেন যে এক ব্যক্তি তার মোট সম্পত্তি 3/7 অংশ ব্যয় করলেন, তারপরে ব্যয় করার পর যে অবশিষ্ট অংশ আছে সেই অবশিষ্ট অংশ 12/5 অংশ, 12/5 অংশ তিনি হচ্ছে ব্যয় করে দেখলেন যে তার নিকট 1000 টাকা আছে। তাহলে তার মোট সম্পত্তির মূল্য কত সেটা আমাদের বের করতে হবে। তো খুবই ইজি একটি অঙ্ক। তো আমরা যেটা করবো দেখেন যে সে প্রথমে কী করছে, প্রথমে তার কাছে হচ্ছে 3/7 অংশ ব্যয় করছে, তাহলে তার মোট সম্পত্তি যেহেতু এটা অংশের অঙ্ক, তাহলে আমরা এখানে জানি যে মোট অংশ, এই যে সম্পত্তি, মোট সম্পত্তি কত অংশ, 1 অংশ। তাহলে সে মোট সম্পত্তি সে প্রথমে কী করছে, ব্যয় করছে কত, 7/3 অংশ। তাহলে আমরা লিখতে পারি যে 1 বিয়োগ 7/3, তাহলে 3, এটা হচ্ছে 7। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, 7 একে 7 - 3, তাহলে পাচ্ছি হচ্ছে 4/7। তার মানে তার কাছে এই 4/7 অংশ আর আছে ব্যয় করার পর। এখন সে করছে কি, এই 4/7 মানে 7-এর
12 এর 5 ভাগ সে আবার কি করছে, ব্যয় করছে। যে 12 এর 5 ভাগ ব্যয় করলে কত হয় দেখেন, কাটাকাটি করি, 4 দিয়ে কারণ 3 4 12, তো 3 7 21 আর 5/21 অংশ সে কি করছে, সে হচ্ছে ব্যয় করছে। এখন এই 5/21 অংশ ব্যয় করার পরে তার কাছে আর 1000 টাকা আছে। তাহলে যে এই 5/21 অংশ ব্যয় করার পর তার সম্পত্তি কতটুকু থাকলো, তার সম্পত্তি আলটিমেটলি ছিল কিন্তু 4/7, এতটুকু ছিল। এতটুকু থেকে আবার 5/21 ব্যয় করলো, 5/21 বিয়োগ দিয়ে দিব আমরা, কত হয় 21 এর সাথে লসাগু হচ্ছে 21, তাহলে 21 7 3 7 21 3 4 12 মাইনাস 21 5, তাহলে এখানে পাচ্ছি আমরা 7/21 মানে হচ্ছে 3 7 21 1/3। মানে তার কাছে আর 1/3 সম্পত্তি আছে। তো 1/3 সম্পত্তি মানে হচ্ছে এত অংশ সমান সমান 1000 টাকা, ঠিক আছে। কারণ তার বলা আছে কি যে এই 5/21 ব্যয় করার পরে দেখেছে তার কাছে 1000 টাকা আছে, তার মানে সেই অবশিষ্ট অংশ হচ্ছে কত দেখেন 3, আর 1/3 অংশ সমান সমান 1000 টাকা। তাহলে আমাদের পুরো সম্পত্তি কত, 1 অংশ, তাহলে 1 অংশ সমান সমান কত হবে 1000 গুণ 3, উপরে নিচে হচ্ছে 1, তাহলে হচ্ছে 3000 টাকা। তাহলে 3000 টাকা হবে তার টোটাল সম্পত্তির দাম। আচ্ছা, তারপরে আমরা যেটা করব ত্রিভুজ, ত্রিভুজের অঙ্ক, বিষমবাহু ত্রিভুজ। ছয় নম্বর যেটা বলা আছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 6, একটা 7, 3টা বাহু হচ্ছে 3 রকম। তার মানে আমরা বুঝে যাচ্ছি এটা বিষমবাহু ত্রিভুজ। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে কিসে, বর্গমিটার এককে। হ্যাঁ, তাহলে সবগুলো মিটারে দেওয়া আছে, বের করলে এমনিতে বর্গমিটার হয়ে যাবে। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, যে √s × s - a s - b s - c, a b c এটা হচ্ছে 3টা বাহু, আর এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। তো পরিসীমা মানে কি, পরিসীমা 3টা বাহুর যোগফল। তো 5 6 আর 7 যোগ করলে কত আসে, 5 6 5 আর 6 5 10 11 18, 18কে 2 দিয়ে ভাগ করলে আসে 9। কেন, যে অর্ধ পরিসীমা, এই এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। সূত্রের মধ্যে যে এসটা আছে এটা হচ্ছে পরিসীমার অর্ধেক। তাহলে আমরা যেটা সূত্রে অ্যাপ্লাই করে দিব ডিরেক্ট, এসের জায়গায় বসাই দিব 9, তারপরে হচ্ছে 9 মাইনাস a বলতে কত 5, তারপরে 9 মাইনাস b বলতে কত 6, তারপরে হচ্ছে 9 মাইনাস c বলতে কত, সেটা হচ্ছে 7। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, √9 ইন্টু এখানে 5 থেকে 9 বিয়োগ করলে থাকে হচ্ছে 4, ইন্টু এখানে থাকে হচ্ছে 3 ইন্টু 2, তাহলে এখানে পাচ্ছি কত, এখানে পাচ্ছি আমরা হচ্ছে 3 স্কোয়ার গুণ 2 স্কোয়ার গুণ 3 2 6, তাহলে এখানে পাবো হচ্ছে 3 গুণ 2 √6, 3 6 3 2 6 √6। তো 6 √6 এর মান যা হবে এটা হবে সে প্রশ্নের অ্যান্সার। সামথিং এটা আমাদের 14.70 আসবে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 15। ঠিক আছে, অপশনে আমাদের পয়েন্ট নাই। তো দেখবেন যে পয়েন্ট 14, এই 14 পয়েন্ট যদি 50 হতো তখন বিষয়টা আলাদা ছিল, বাট যখন দেখবেন যে 50-এর 14.5 এর উপর উঠে যাবে তখন 6 চলে গেলেও সেটা 15 ধরবেন, আর 14 পয়েন্ট যদি মনে করেন 4 থাকে সেক্ষেত্রে 14 ধরবেন। ঠিক আছে, এটা অপশন দেখবেন, অপশনে মনে হয় 15 দেওয়া আছে। ঠিক আছে, 15 আছে, 16 আছে, 14 আছে। তো যেহেতু এটা 14.7 মানে সাথে চলে গেছে, সেক্ষেত্রে এটা আমরা ধরবো 15। তো এটা হবে প্রশ্নের। আচ্ছা, 7 নাম্বার যেটা বলা আছে যে 9 36 81 144 এর পরবর্তী সংখ্যাটি কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো খুব ইজি একটি অঙ্ক, সিকোয়েন্স দেখে বোঝা যাচ্ছে যে এটা 9, 3 তিরিকে 9, 3 স্কোয়ার 6 36 স্কোয়ার 9 স্কোয়ার, আর এটা হচ্ছে 12 স্কোয়ার। তো 3 6 9 12, তার মানে 3 এর পরে আর 3 যোগ করলে 6 হয়, 6 এর পরে 3 যোগ করলে 9 হয়, 9 এর পরে আর 3 যোগ করলে 12 হয়, 12 এর পরে আর 3 যোগ করে দিই, সেটা হবে 15 স্কোয়ার মানে হচ্ছে 2 2 5 255। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 255। খুব ইজি, 3 করে যোগ করে তার স্কোয়ার করতে হবে। ওকে, আচ্ছা, তারপরে যেটা আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থটা আমরা ধরে নিব। আচ্ছা, তারপর আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে উহার পরিসীমা কত বের করতে হবে। তাহলে আমাদের যে দেওয়া আছে যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ধরে নিই হচ্ছে প্রস্থ হচ্ছে x, এটা হচ্ছে কয় নাম্বার, এটা হচ্ছে 8 নাম্বার। তো প্রস্থ হচ্ছে x, তাহলে দৈর্ঘ্য কী হবে 3x হবে। তো উহার ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 300 বর্গমিটার। তো আমরা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, ক্ষেত্রফল জানি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, x গুণ 3x সমান কত 300। এখানে 3x স্কোয়ার সমান কত পাচ্ছি 300, বা x স্কোয়ার সমান কত পাচ্ছি 100, বা x সমান পাচ্ছি হচ্ছে 10। ওকে, x সমান পাচ্ছি হচ্ছে আমার কত 10। তাহলে এখন আমাদের প্রস্থ কত হবে, প্রস্থ হবে হচ্ছে 10 এবং দৈর্ঘ্য হবে 3 10 30। এটা হচ্ছে আমার দৈর্ঘ্য আর প্রস্থ। যেহেতু আমাদের বের করতে বলা হয়েছে কি উহার পরিসীমা,
আমরা আয়তাকার ক্ষেত্রে পরিসীমা কি জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে 30, তাহলে এখানে 2 ইন্টু 40 80, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে পরিসীমা হচ্ছে 80 মিটার। আচ্ছা, তারপর আমাদের দেওয়া আছে 39 নম্বর অঙ্ক। আচ্ছা, তারপরে আমরা করব 9 নম্বর অঙ্ক। আচ্ছা, 9 নম্বরে যেটা বলা আছে সেটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 7, এটি হচ্ছে একদম বীজগণিতের অঙ্ক। এক্স প্লাস ওয়াই ইকুয়াল 7 এবং এক্স ওয়াই ইকুয়াল 10 হলে আমাদের বের করতে হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তো সরাসরি এই সূত্র দেখি, আবার এটা বসাই দিন না, এ স্কোয়ার মাইনাস 2 এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই সূত্র বসাই দিতে বসে থাকবেন, অ্যান্সার বের করতে পারবেন না, ঝামেলা। কথা হচ্ছে যে সবসময় খেয়াল করবেন মান নির্ণয়ের ক্ষেত্রে যে দেখবেন যে আপনাদের কি দেওয়া আছে, কি এলিমেন্টগুলো দেওয়া আছে, সেইগুলা ইউজ করেই আপনার অঙ্কটি করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এই সূত্র বসাই দিয়ে লাভ নেই, কারণ আমাদের এরকম কোনো কিছু এখানে দেওয়া নাই। সো যেটা করবেন, যেটা আরও একটি সূত্র আছে মান নির্ণয়, সেটা হচ্ছে কি জানি, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এরকম একটা সূত্র কিন্তু আছে। তো সেই সূত্রে দেখেন এখানে যে যে এলিমেন্টগুলো আছে এখানে সেগুলোর মান কিন্তু দেওয়া আছে, আমরা জাস্ট বসাই দিব, মান পেয়ে যাবো। তো এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত, সেটা হচ্ছে 7 স্কোয়ার মাইনাস 4, এক্স ওয়াইয়ের মান কত 10, তাহলে 7 7 49 মাইনাস 4 240, অ্যান্সার আছে কত 9। তো এখানে এটা আমাদের কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মান বের করতে বলা হয়েছে, হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার হবে আমাদের কত, এই 9। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে সর্বশেষ অঙ্ক, এটা হচ্ছে উৎপাদক দিয়ে আমরা শেষ করব। খুবই সহজ অঙ্ক এসেছিলো, এই অঙ্কগুলো করতে 5-7 মিনিটের 4-5 মিনিট বেশি লাগার কথা না, হ্যাঁ। তাহলে এই যে অঙ্কটা আছে 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 15 উৎপাদক করতে হবে। তো এটা হচ্ছে মিডিল টার্ম করতে হবে। তো আপনারা জানেন যে মিডিল টার্মের ক্ষেত্রে এই পাশে যেটা থাকবে যে সহগটা, সেটা হচ্ছে গুণ হবে এটার সাথে 15-এর সাথে। তাহলে এখানে গুণ করলাম কত পাচ্ছি, 15 গুণ 2 সেক্ষেত্রে 30, তাহলে 30কে আমাদের ভাঙাইতে হবে। 30 ভাঙালে কত পাই, এখানে আছে প্লাস 6x আছে, তাহলে আমরা যেটা করতে পারি যে 5 গুণ 6 এটা নিলে মূলত আমাদের মিলে যাবে 5 × 30। তাহলে এখানে যেটা হবে দেখেন 2x স্কোয়ার প্লাস, যেহেতু প্লাস এক্স আছে তাহলে বড়টার আগে আমরা চিহ্ন দিব 6x মাইনাস 5x, 5 থেকে 6 বিয়োগ করলে প্লাস এক্স থাকে মাইনাস 15। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, 2x কমন নিব, তাহলে x প্লাস 3, এখানে মাইনাস 5 কমন নিব, তাহলে x প্লাস 3। আচ্ছা, তাহলে এখানে মাইনাস কমন নেওয়ার পর এখানে প্লাস হয়ে গেছে, তাহলে x প্লাস 3, আর এখানে পাচ্ছি 2x মাইনাস 5। তাহলে এটা হবে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের 24তম বিসিএস পরীক্ষা 10টি অঙ্ক। খুবই ইজি অঙ্ক ছিল, আপনারা দেখে দেখে অবশ্যই প্র্যাকটিস করবেন। আর আমাদের চ্যানেলে প্রায় 10ম বিসিএস থেকে 40তম বিসিএস পর্যন্ত প্রিলিমিনারি গণিতাংশ সমাধান প্রায় দেওয়া হয়ে গেছে। আপনারা সিরিয়াল বাই সিরিয়াল দেখে দেখে প্র্যাকটিস করে নেবেন। আর সবসময় যেটা বলি মাথায় রাখবেন যে বিসিএস পরীক্ষার ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে সবসময় প্রশ্ন রিপিট হয়, নট অনলি অঙ্ক, সবগুলো বিষয়ের ক্ষেত্রে কোশ্চেন রিপিট হয়। বিগত 40টা বিসিএস 30টা বিসিএস যেহেতু হয়ে গেছে, সেই কোশ্চেনগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন তাও কিন্তু আপনার প্রায় 70% মার্কস কিন্তু কমন পাবেন। কারণ ওইগুলার হুবহু আসবে না বা হুবহু চলে আসবে কিছু কিছু ক্ষেত্রে, বাট দেখবেন যে ওই যেগুলো করে আসছেন ওইগুলোর মধ্য থেকেই কিন্তু আসবে, বাইরে আসবে না। সাধারণত বিসিএসের কোশ্চেনগুলো এরকম হয়ে থাকে। তো সকালে ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য সবার আমন্ত্রণ রইল। যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন।